জনাব আবু তাহের স্যার এবং জনাব কি পয়েন্ট মনে হয় লেখেন দেখলাম করে দিয়েছিলাম পয়েন্ট কি মনে হয় লেখেন দেখলাম করে এদের কথার প্রেক্ষিতে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আমাদের প্রীতি বিতর্কের কার্যক্রম শুরু করছি। প্রথমে ভিডিও করেন ভিডিও করেন প্রথমেই এই প্রীতি বিতর্কের পক্ষে যুক্তি এবং বক্তব্য পেশ নিয়ে আসছেন মোশাররফ হোসেন স্যার, পক্ষ দলের প্রথম বক্তা। আজকে প্রীতি বিতর্কে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত মডারেটর এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় হচ্ছে বিদ্যালয়কে নান্দনিক শিশু বান্ধব ও শিক্ষণ শেখার উপকরণ সমৃদ্ধ করতে প্রধান শিক্ষক সঠিকভাবে ব্যয় করলে বরাদ্দপ্রাপ্ত অর্থে যথেষ্ট। আমি সঙ্গত কারণে আমি পক্ষে অবস্থান করছি। আমরা প্রথমে যদি চিন্তা করি আমাদের কী কী বরাদ্দ আমাদের দেওয়া হয়, আমাদের বর্তমানে যে সকল বরাদ্দ রয়েছে বিদ্যালয় পর্যায়ে প্রাথমিক, স্লিপ, রুটিন মেনটেন্যান্স, ক্ষুদ্র মেরামত, ওয়াশ ব্লক, বিদ্যালয় কন্টিনজেন্সি, ইন্টারনেট এবং জাতীয় দিবস ও আন্তঃক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্নভাবে আমরা বরাদ্দ পেয়ে থাকি। আর এই বরাদ্দগুলো দিয়ে আমরা বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকি। সেখানের মধ্যে আমরা যেগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, কক্ষ সজ্জিতকরণ, উপকরণ ক্রয়, টয়লেট মেরামত, পরিষ্কার পরিচ্ছন্ন, বিদ্যালয় রং, খেলাধুলা সামগ্রী কেনা, সহপাঠনিক কার্যক্রমে অংশগ্রহণ, পরিচালনা এবং বিভিন্ন দিবস উদযাপন। আসলে আমরা যদি প্রথমে আমরা আজকের বিষয়ে দেখি তাহলে প্রথমে রয়েছে নান্দনিক। বিদ্যালয়কে নান্দনিক করতে হলে, বিদ্যালয়কে শিশু বান্ধব এবং আকর্ষণীয় করতে হলে আমরা মনে করি এই বরাদ্দই যথেষ্ট। কারণ আমরা আজ থেকে যদি 10 বছর আগের কথা চিন্তা করি, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তেমন কোনো বরাদ্দ ছিল না, কিন্তু আজকে আমরা অনেকগুলো বরাদ্দ পাই। এবং আমরা যদি বিভিন্ন বিদ্যালয়গুলো পরিদর্শন করি, দেখি যে আগে 10 বছর থেকে এখন আমাদের বিদ্যালয়গুলো অনেক আকর্ষণীয় হয়েছে, অনেক উপকরণ সমৃদ্ধ হয়েছে এবং সুষ্ঠুভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা অনেকাংশে সহজ হয়েছে। এছাড়াও যদি আমরা আরেকটু চিন্তা করি, আমাদের যে বরাদ্দগুলো আছে এই বরাদ্দগুলো আমরা খরচ করার জন্য একটা ম্যানুয়াল আছে, প্রতিটি বরাদ্দ খরচের জন্য একটা ম্যানুয়াল আছে। আমরা যদি ওই ম্যানুয়াল অনুযায়ী এই বরাদ্দগুলো খরচ করি এবং আন্তরিকভাবে যদি চেষ্টা করি, আমি মনে করি এই বরাদ্দই শুধুমাত্র যথেষ্ট আমাদের বিদ্যালয়ের উন্নয়নের জন্য এবং শিক্ষক বা শিশু বান্ধব করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন স্যারকে। এ পর্যায়ে পক্ষ দলের প্রথম বক্তা জনাব কানুলাল স্যারকে তার বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তাকে। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের অতিথিবৃন্দ এবং আপনারা যারা শুনছেন প্রত্যেককে আমাদের বিপক্ষ দলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের বিতর্কের বিষয় বিদ্যালয়ের নান্দনিক শিশু বান্ধব শিক্ষণ শিক্ষা ও উপকরণ সমৃদ্ধ করতে প্রধান শিক্ষক সঠিকভাবে ব্যয় করতে বরাদ্দপ্রাপ্ত অর্থে যথেষ্ট। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি বিষয়টির বিপক্ষে আমার যুক্তি উপস্থাপন করতেছি। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করব। আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টির বিপক্ষে বিস্তারিত যুক্তিতর্ক তুলে ধরবেন এবং তৃতীয় বক্তা যুক্তি খণ্ডন ও যাবতীয় বিষয় ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এটা প্রমাণ করবেন যে এটি বরাদ্দপ্রাপ্ত অর্থেই যথেষ্ট নয়। আমরা বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে এমন সমস্যার সম্মুখীন হই, দেখা যায় তাৎক্ষণিকভাবে আমরা অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হই। এখন আমার এই তাৎক্ষণিক সমস্যা মোকাবেলা করার জন্য আমি সরকারি বরাদ্দের দিকে যদি আমি তাকিয়ে থাকি, তাহলে কখনোই আমাদের বিদ্যালয়কে আমি দৃষ্টিনন্দন সমৃদ্ধ করতে পারবো না। আমাদের পক্ষ দলের প্রথম বক্তা আজ থেকে 10 বছর পূর্বের কথা বলেছেন, যখন বরাদ্দ ছিল না। আমি বলবো যে আমরা যদি শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলি, যে বিদ্যালয়টি পুরো দেশে নাকি
শ্রেষ্ঠ এবং মডেল বিদ্যালয় হিসেবে উপস্থাপন হয়েছে, তখন কিন্তু কোনো সরকারি ব্যয় বরাদ্দ ছিল না। কিন্তু তারপরও সেই বিদ্যালয়টি পুরো বাংলাদেশে একটি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে উপনীত হয়েছে। এটা কীভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে স্টেক হোল্ডারদেরকে কাজে লাগানোর মাধ্যমে এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে। আমি আমার বিদ্যালয়ের একটি বাস্তব উদাহরণ দিব যে বিদ্যালয়কে যদি আমরা শিশু বান্ধব করতে চাই, সেক্ষেত্রে বিদ্যালয়ের শিশুদের স্বাস্থ্যের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো সেই স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা সরকার পরিকল্পনা করেছে যে মিড ডে মিলের ব্যবস্থা করবে, সেখানে দুধ, কলা এবং ফলাদি দেওয়া হবে বাচ্চাদেরকে। এখন আমরা যদি সেদিকে তাকিয়ে থাকি তাহলে বাচ্চাদের স্বাস্থ্য কখনোই ঠিক থাকবে না। আমি পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমার এলাকার ধনাঢ্য যে ব্যক্তি, তার কাছে আমাদের বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ গিয়েছি এবং ওনাকে আমি আমার বিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছি। উনি আমার বিদ্যালয়ে এসেছেন এবং বিষয়টি উনি মানবিকভাবে দেখেছেন এবং আমার বিদ্যালয়ের পরিবেশ দেখে উনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে আমাকে বলেন যে আপনি আমার কাছে কী চান। আমি বললাম যে আমার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি আমার বিদ্যালয়ে টিফিনের ব্যবস্থা করতে হবে, এবং উনি আমার বিদ্যালয়ে সেই ব্যবস্থা করছে এবং চারটি উপজেলার একমাত্র বিদ্যালয় হিসাবে আমার বিদ্যালয়ে প্রতিদিন এখন টিফিনের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা শুধু সরকারি ব্যয় বরাদ্দের থেকে যদি তাকিয়ে না থেকে আমরা যদি আমাদের স্টেক হোল্ডারদেরকে কাজে লাগাতে পারি, যেমন সরকারিভাবে আমরা কিছুদিন আগে এমপি মহোদয়ের মাধ্যমে আমরা সৌরবিদ্যুৎ প্যানেল পেয়েছিলাম, কিন্তু সেটা অকার্যকর হয়ে গিয়েছে। আমি মহাসমাবেশে যখন বিষয়টা তুলে ধরেছি, সেখান থেকে আমাদের স্টেক হোল্ডারদের মধ্য থেকে কিন্তু আমি বরাদ্দ পেয়েছি এবং সেটার মাধ্যমে আমি সেই সমস্যাটাটিও যথাযথ সমাধান করতে পেরেছি। আমি বলবো যে আমরা আমাদের স্টেক হোল্ডার আমি পরিশেষে আমি শুধু যুক্তির ক্ষেত্রে যুক্তি না করে আমাদের বিদ্যালয়কে না যদি শিশু বান্ধব শিক্ষক সেখানেও উপকরণ সমৃদ্ধ করতে প্রধান শিক্ষক সঠিকভাবে বরাদ্দ করলেই বরাদ্দপ্রাপ্ত অর্থে যে যথেষ্ট নেই পক্ষে সত্যকে মতামত ব্যক্ত করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ। আমরা পৃথিবীতর্কে বিষয়বস্তু আবারও স্মরণ করে দিচ্ছি। বিদ্যালয়কে নান্দনিক, শিশু বান্ধব ও শিক্ষণ শেখানো উপকরণ সমৃদ্ধ করতে প্রধান শিক্ষক সঠিকভাবে ব্যয় করলে বরাদ্দপ্রাপ্ত অর্থই যথেষ্ট। এ বিষয়ে পক্ষে এখন অবতারণা করবে পক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব জাভেদ হোসেন স্যার। আমি তাকে বক্তব্য রাখার আহ্বান করছি। সম্মানিত মডারেটর, বিচারকবৃন্দ এবং মেহমানবৃন্দ, সভাপতি যারা উপস্থিত আছেন, সবাইকে আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিপক্ষ দলের প্রথম বক্তব্যে তথ্যটা নিয়ে এই তথ্যটা আসলে সঠিকভাবে উপস্থাপন করা হয় নাই। উনি অর্ডারটা একটা প্রয়োজনে করছেন, সেই পদ্ধতিতে সেটা অর্ডার করে কোনো বাজেট হয় না, বাজেট না হওয়ার কারণে সরকারিভাবে কোনো টাকা পাচ্ছে না। উনি হয়তো এই বিষয়টা অবগত নয় যে আমাদের খরচটা টাকা পয়সা যে আমরা যে খরচ করবো সেটা বছরব্যাপী একটা প্রক্রিয়া, একটা বাৎসরিক একটা প্রক্রিয়া। টিফিনের ব্যবস্থার কথা বলেছেন। টিফিনের ব্যবস্থা আপনার একটা নির্দিষ্ট বিদ্যালয়ে কিছু সংখ্যক শিক্ষার্থীর জন্য একজন বরাদ্দ নিয়েছে। এছাড়াও আমরা এই কাজটা বাস্তবায়ন করতে পারি, কারণ এখন আর শিক্ষার্থীরা বা অভিভাবকরা কারোর জন্য তাকায় থাকে না, ঠিক এইভাবে তাকায় থাকে না। বর্তমান বাংলাদেশে এইভাবে দিতে ব্যস্ত, দেওয়ার জন্য নেওয়ার জন্য না। যার কারণে তারা কি করছে, নিজেরা নিজেদের খাবার তৈরি করে নিয়ে আসে। জাস্ট এখানে প্রধান শিক্ষক যে কাজটা করবে সেটা হলো এই বিষয়টা কনফার্ম করার জন্য একটা রুম অথবা একটা জায়গা নির্দিষ্ট সিলেক্ট করে সব পানির ব্যবস্থা করে মনিটরিং করা, এই কাজটা করবে, যেটা এক অল্প টাকা দিয়ে যথেষ্ট। এরপরে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নেই, তার মধ্যে শিক্ষণ শিক্ষার উপকরণের বিষয় আছে। আমি বর্তমান সময়ের বাংলাদেশের প্রেক্ষিতে বা আমাদের অঞ্চলের প্রেক্ষিতে বলবো, আমরা লো কস্ট এবং লো কস্ট বিষয়ের তথ্য দিয়ে সেই কার্যক্রমটা পরিচালনা করবো। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো আমরা যেমন টেলিফোন বিষয়ে একটা পাঠ উপস্থাপন করবো, আমরা একটা অন্য জায়গা থেকে টেলিফোন নিয়ে আসতে হবে না। আমি এখানে যে আমরা যে চায়ের কাপ ব্যবহার করি, চা খাইছি, ওই চায়ের কাপ দুটো দুই মাথায় না লাগাইয়া ওইখানে একটা তার ব্যবহার করে দিলে সেখানে নো কস্টের স্টাইলে আমরা রান্না করে করতে পারি। বিদায় এখানে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয় না। আর আপনি বলছেন এখন আমি প্রধান শিক্ষকের সঠিকভাবে ব্যয়ের কথা বলবো। সরকার প্রদত্ত সকল অর্থ যদি সঠিকভাবে ব্যয় করে, কথাটা দুইভাবে, সরকার প্রদত্ত সকল অর্থ আবার সঠিকভাবে ব্যয়, আপনি কি পারেন সঠিকভাবে ব্যয় করতে? যার কারণে আপনার উপলব্ধি আসে না যে এই জায়গায় যথেষ্ট। আমি কি মনে করি, কারণ আমি যদি আমার টাকা সঠিকভাবে ব্যয় করতে পারি, সঠিক পন্থাভাবে ব্যয় করতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী যে যে সেক্টরে টাকা প্রয়োজন, যে যে সেক্টরে দিচ্ছে ওই টাকাগুলো ঠিকঠাক মতো করে আপনি বাস্তবায়ন করলে এরপরে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে আপনি ঠিক আছে কিনা। আরেকটা উদাহরণ দিলেন একটা বিদ্যালয়ের কথা, 2
শুনলাম পক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব জালাল হোসেন। এ পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি বিপক্ষ দলের কাছে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব সাইফুদ্দিন স্যার বক্তব্য কবে শুনি তার বাণী ভয় নেই ওদের ভয় নেই নিশ্চিত নাম দিয়ে বলে দাম ভয় নেই তার ভয় নেই রবি ঠাকুরের এই বাণীকেও আসলে আপনারা ইনভেস্ট করে নেবেন তারপর আমাদের সাথে কিছু বলার ধন্যবাদ করবেন। ধন্যবাদ সবাইকে উপস্থিত মডারেটর উপস্থিত বিচারকমণ্ডলী তালিবার এবং আমাদের আজকের অতিথিবৃন্দ এবং তার আসসালামু আলাইকুম। আমাদের প্রথমেই যে দ্বিতীয়টা বলেছেন উনি মিডিয়া মিডিয়ার মধ্যে বুঝেন নাই এই কারণে উনি ভালো ব্যাখ্যা দিতে পারেন নাই। আর উনি স্যারকে আপনি টেলিফোন তৈরি করতে বলছেন এটার কোনো বরাদ্দ নেই সরকারিভাবে। এরপর আসেন আমাদের প্রধান শিক্ষক সঠিক অর্থ ব্যয়ের কথা আমাদের সঠিক কথা আসতো না কিন্তু নিশ্চয় ব্যাংকেও কোনো বন্ধ হওয়া আছে নাকি যে কোনো সময়। এরপর আসেন আমাদের যে সরকারি বরাদ্দের কথা বলছেন সুপ্রিয় আমাদের যে স্লিপ প্ল্যানের এখানে কে কার কথা বলা হয়েছে এসএমদের কথা বলা হয়েছে মিডিয়ার কথা বলা হয়েছে তারপর দানশীল ব্যক্তির কথা হয়েছে স্টেকহোল্ডারদের কথা বলা হয়েছে। তো স্টেকহোল্ডার আপনার সরকারি বরাদ্দ আসলেই তো আপনার এসএমসিকে অ্যাড করে দিয়েছে কেন? আমাদের বলা হয়েছে একটা সিট মানির সাথে আপনি যোগ করবেন যোগ করার কথা কেন বলেছে সেই শিক্ষণ কার্যক্রম নামদুলি করার জন্য বিদ্যালয়কে নামদুলি করার জন্য। আর যদি নামদুলি করার জন্য দেখতে হয় আমার বিদ্যালয়ে চলুন আমার বিদ্যালয় দানশীল ব্যক্তিরা এই শিক্ষণ কার্যক্রম এবং বিদ্যালয়কে নামদুলি করার জন্য যে গ্রিলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাও ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি এখান থেকে। এরপর আসেন বিভিন্ন অভিভাবকদের অনুদান না থাকলে আপনারা ওই যে চান কাটতে চা খেতে পারতেন না তারপরে বার্ষিক মিলাদ করতে পারতেন না তারপরে আন্তঃক্রীড়া এবং ফুটবল খেলার মতো টুর্নামেন্টে শিক্ষার্থীরা রাত ছাড়াই স্কুলে যেত তাদের তো একটা ধন্যবাদ দিতেন এছাড়া করার কিছু নেই। আমাদের ভিতরে নামকরণ করার জন্য স্কুলের গেট থেকে এবং বিভিন্ন বিদ্যালয় আছে স্কুলের গেট থেকে রাস্তাটা বসালে কাজ আর কাজ যেতে পারে না। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় সোলিং করে দিয়েছে ওনার অর্থ বরাদ্দ দিয়ে এমপি মহোদয় বরাদ্দ দিয়েছেন স্কুলের মাঠে ভালো বরাদ্দ করে দেওয়ার জন্য। তারপরে এখানে কাজে দেবো কাজে এরপরে আসেন স্কুলে নাম বলে শিক্ষক শিক্ষা কার্যক্রমে আমাদের এখানে আসবে ল্যাপটপ প্রজেক্টর তারপরে এগুলা হয়তো দেখা যায় আমার স্কুলে একটা দুইটা আছে যারা প্রতিটা কাজ করতে আমাকে যদি ইনক্লুড করতে হয় আমার অনুদান যারা দেবেন তাদের কাছে যেতে হবে হসপিটালের কাছে যেতে হবে বিদ্যুতের কাছে যেতে হবে। এরপর আসেন আমাদের যে বঙ্গবন্ধু আন্দোলন করেন কমিটিতে সভাপতি সেখানে কাদেরকে রাখবেন আমাদের ইউনিয়ন চেয়ারম্যানদের কাজ হয়েছে যদি আপনারা যদি তাদের কাছে ঠিক মতো না হতাম ঠিক মতো তাদেরকে আহ্বান না দেন আপনার শিক্ষার্থীরা উপবাস ছাড়া হয়তো সব মুসলিমটা বাড়িয়ে যাবে। এরপর আসুন ধন্যবাদ। এরপর আসুন বিভিন্ন ধরনের স্কুলের যে আপনি আন্তঃপ্রাথমিক ইউনিয়ন পর্যায়ে বাদ দেন উপজেলা পর্যায়ে বাদ দেন আপনার বিদ্যালয়ে যদি আন্তঃপ্রাথমিক ক্রীড়া যদি অংশগ্রহণ করাতে হয় বা তাদের যদি একটা অনুষ্ঠান পুরস্কার দিতে হয় কীভাবে দেবেন আপনাকে বলে থাকতে হবে ঠিক এভাবে কারণ সরকার যে বরাদ্দ যথেষ্ট নয় এটা অ্যাড করতে হবে প্রধান হিসেবে ধন্যবাদ। আপনার সৌদি মেহনত মুস্তাফা যদি আপনি শুধু দিয়ে দেন ধন্যবাদ সবাই ধন্যবাদ সাইফুদ্দিন স্যারকে এতক্ষণ পর্যন্ত মূল্যবান বক্তব্য প্রকাশ করলেন। এ পর্যায়ে পক্ষ দলের দলনেতা জনাব শ্যামলচন্দ্র কর্মকার তার বক্তব্য। ধন্যবাদ মডারেটর বিচারক মণ্ডলী আমাদের অতিথিবৃন্দ যারা শুনছেন সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আজকের বিষয়ের পক্ষে অবস্থান করছি। আমাদের আজকের বিশ্ববিদ্যালয় তো রয়েছে বিদ্যালয়কে নামকরণ শিশু বান্ধব ও শিক্ষক শেখানোর উপকরণ সমৃদ্ধ করতে প্রধান শিক্ষক সঠিকভাবে ব্যয় করলে এখানে আমাদের কথাগুলো শব্দগুলো যদি আমরা একটু খেয়াল করি এখানে বিদ্যালয়কে প্রধান নামকরণ শিশু বান্ধব শিক্ষক শেখানোর উপকরণ সমৃদ্ধ করতে প্রধান শিক্ষকের সঠিকভাবে ব্যয় করলে বরাদ্দকে প্রাপ্ত অর্থে যথেষ্ট। আমরা জানি যে আমাদের বিদ্যালয়ে সব থেকে বড় বরাদ্দ হচ্ছে যে স্লিপ। এখন আমরা সবাই যে স্লিপ করি বা সঠিকভাবে করি আমাদের শিশু বান্ধব যদি হয় সেক্ষেত্রে আমরা যদি উপকরণ আমাদের প্রয়োজনীয় সব কিছু পরিকল্পনা করে কিনি আমার কাছে আমাদের দলের পক্ষে মনে হচ্ছে যে এটা যথেষ্ট। আর উপকরণের কথা যদি বলেন আমাদের শিশু শ্রেণীর জন্য আমরা প্রত্যেক বছর বরাদ্দ পাই শুধু শিশু শ্রেণী কেন আমি বলবো যে আমাদের প্রত্যেক বছর স্লিপ যে বরাদ্দ দেয় এবং আমাদের বরাদ্দ এখন বাড়ানো হয়েছে এই বরাদ্দের টাকা দিয়ে একজন প্রধান শিক্ষক যদি সঠিক পরিকল্পনা নিয়ে সব উদ্দেশ্য নিয়ে যদি তিনি ব্যয় করেন আমি মনে করি যে তিনি
সুন্দরভাবে এই টাকা দিয়ে চালাতে পারবেন। আমাদের বিদ্যালয়ে আমরা যে খাতগুলোতে সাধারণত ব্যয় করি সেগুলো সজ্জিত করা, মানে বিদ্যালয়কে নামজারি করা। সেই জন্য আমাদের বরাদ্দকৃত অর্থ আমরা যদি 1 লাখ টাকা এখন পাই, সেটাই অনেক বেশি। এক সময় ছিল আমরা 15,200 টাকা পাইতাম, তখন দেখা গেছে যে এই টাকা হয়তো যথেষ্ট ছিল না। কিন্তু বর্তমান সময়ে সরকার আমাদেরকে যে বরাদ্দ দিচ্ছে সেই টাকা দিয়ে আমরা এই বিদ্যালয়কে নান্দনিক এবং শিশু বান্ধব ও শিক্ষণ শেখানো যে উপকরণ দরকার হয় আমরা সেটা সঠিকভাবে কিনতে পারবো এবং এই অর্থে যথেষ্ট। আপনারা বলেছেন যে সরকারিভাবে আমরা বিভিন্ন কিছু পাই না, অনেক সময় আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা নিতে হয়। আমরা বলবো যে আপনি যদি সঠিক পরিকল্পনা করেন, আমার মনে হয় যেন এটা খুব বেশি কষ্ট কিছু হবে না। আপনি বলেছেন যে পুরস্কারের কথা, আন্ত প্রাথমিক বার্ষিক ক্রিয়া এগুলোতে বলেছেন যে পুরস্কারের কথা। পুরস্কার আসলে একটা স্বীকৃতি, সেখানে আপনাকে বড় কোনো কিছু দিতে হবে এমন কোনো কথা আমরা শুনি নাই এবং মনে করছি না। তো আপনি বলছেন যে আরেকটা কথা, দ্বিতীয় বক্তা বলছেন যে তিনি সরকারিভাবে রাস্তা করার কথা বলছেন, সেটা কিন্তু একটা মেম্বার বা চেয়ারম্যানের কিন্তু সেটারই তার কার্যক্রমের অংশ। সেটা আপনার বিদ্যালয়ের জন্য, হ্যাঁ সেটা আপনার বিদ্যালয়ের জন্য স্পেশাল কিছু না। আমি মনে করতে যে সেটা আপনি এটার সাথে আলাদা অনেক কিছু করবেন। আপনি এখানে বিষয় নিয়ে খেয়াল করতে হবে আমাদেরকে, আমাদের বিদ্যালয়ের নান্দনিক শিশু বান্ধব ও শিক্ষণ শেখানো উপকরণ সমৃদ্ধ করতে আমরা বিষয়গুলো আবার ভালো করে খেয়াল করবো। নান্দনিক শিশু বান্ধব ও শিক্ষণ শেখানো উপকরণ সমৃদ্ধ করতে প্রধান শিক্ষক সঠিকভাবে বরাদ্দকৃত অর্থ ব্যয় করে তাহলে যথেষ্ট কিনা আমরা মনে করছি যে আমাদের এই টাকাটা যথেষ্ট। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মডারেটর। ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমরা পক্ষদলের দলনেতা জনাব শ্যামল চন্দ্র মজুমদার স্যারের বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমরা বিপক্ষ দলের দলনেতা জনাব বেলাল হোসেন মোল্লা স্যারের নিকট তার বক্তব্য শুনে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত মডারেটর, সম্মানিত অতিথিবর্গ, সম্মানিত বিপক্ষ দলের পক্ষ দলের সদস্যবর্গ এবং আমার সম্মানিত সুধীবৃন্দ, আপনারা প্রথমে আমার সালাম গ্রহণ করেন এবং ওয়ালাইকুম আসসালাম। এই কথাটা আমি যখন বলছি যে আমি কয়টা সম্মানিত বলছি, আমাদের মডারেটর মহোদয়, আমাদের অতিথিবর্গ, আমাদের পক্ষ দলের সদস্যবৃন্দ এবং আমরা সুধীবৃন্দ, তাইলে এই যে আমরা এই কার্যক্রমটাকে, এই বিতর্কটাকে আমরা সফল করার জন্য আমাদের কিন্তু একটা স্টেক হোল্ডারের প্রয়োজন রয়েছে। আপনারা বিরোধিতার কারণে বিরোধিতা করা আমি মনে করি না যে বিরোধিতার কারণে বিরোধিতা করবেন। আপনি দেখেন আপনার বিদ্যালয় থেকে, যেমন আমি আমার বিদ্যালয়ের কথা বলি, এই যে আমাদের আন্তঃক্রীড়া হয়, আপনি দেখেন সরকার আমাদেরকে এবছর 1790 টাকা দিয়েছে। এই 1790 টাকা দিয়ে কি আপনার বিদ্যালয় 178 জন ছাত্রকে পুরস্কার দেওয়া সম্ভব? বিদ্যালয় পর্যায়ে সম্ভব? ক্যাম্পে নেওয়া সম্ভব? তাইলে আপনারা যে বিরোধিতার কারণে আপনারা বলতেছেন যে এই টাকা দিয়ে আপনারা দেখেন আমরা স্লিপ পরিকল্পনা করি। স্লিপ পরিকল্পনা আমরা দেখেন সেখানে পুলিশের চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তারপরে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের কাছ থেকে অনুদান নেওয়ার কথা বলা হয়েছে। যদি শুধু একমাত্র সরকারি স্লিপ বা বাসব্লক অথবা প্রাথমিক দিয়ে যথেষ্ট হইত, তাহলে সরকার এইগুলোর ব্যবস্থা নিতে হবে। আপনারা কেন একই কক্ষে অবস্থান করি ওই কক্ষের বিরোধিতা করতেছেন আমি বুঝি না। আমার পক্ষ দলের সদস্যদেরকে বলতেছি, আপনাদের মধ্যে কি কেউ নাই? আপনারা মিনিমাম চাকরি করেন 20 বছর, আপনারা কি কারো কাছ থেকে কোনো কিছু নেন নাই? বুকে হাত দিয়ে বলেন, তাহলে কেন আসুন সুন্দরভাবে স্কুলকে পরিচালনার জন্য আমাদের সকলকে দরকার। যেমন আমার স্কুলের কথা বলি, আমি দেখা যায় একজন করি এবছর দেখা যায় আমাদের কোনো বরাদ্দ নাই, কিন্তু এখন আমাদেরকে ভোট দিতে হয়, আমাদেরকে ছাত্রদেরকে মিষ্টির ব্যবস্থা করতে হয় অথবা ছোটখাটো পুরস্কারের ব্যবস্থা করতে হয়। এটি কি আমাদের পক্ষে সম্ভব? আমাদের কি স্লিপ প্ল্যানে এগুলি আছে? এবং আপনারা বলেন তারা যে সমস্ত ভাউচার দেন, আমি একজন প্রধান শিক্ষক হিসেবে বলি আমি তো আমার ভাউচারে কিন্তু আমার তো শতভাগ ওইভাবে বাস্তবায়ন করবো। এই দ্রব্যমূল্যের বাজারে আমাদের পক্ষে আমার মনে হয় এমনকি কারো পক্ষে সম্ভব না যে এই শুধুমাত্র সরকারি বরাদ্দে বিদ্যালয় পরিচালনা করা। ধন্যবাদ সম্মানিত মডারেটর, ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত এতক্ষণ পর্যন্ত আমরা পক্ষ এবং বিপক্ষ দলের বক্তব্য শুনেছি। এ পর্যায়ে যুক্তি খণ্ডনের পালা। তো যুক্তি খণ্ডনের প্রথমে পক্ষ দলের
তার জন্য জনাব শ্যামলচন্দ্র মজুমদার স্যার তার পক্ষে দলের পক্ষে বক্তব্য ধন্যবাদ আমার মডারেটর স্যারকে। আমাদের বিপক্ষতর দলের বক্তা বলেছেন যে বিভিন্ন দিবস উদযাপনের কথা, বিভিন্ন ধরনের পুরস্কার কথা। আমি বলবো যে আমাদের যে স্লিপ প্ল্যানটা হয়, আমি মনে করবো যে উনি স্লিপ লাইনের পরিকল্পনা যে গাইডলাইনটা উনি ভালো করে পড়েন। যদি উনি পড়তেন তাহলে আমাদের এই কথাগুলো আসতো না। আমরা কি কি খাতে বরাদ্দ বা কি কি খাতে ব্যয় করতে পারবো সেটা দেখলেও তিনি দেখতেন যে আমাদের এখানে বিভিন্ন দিবস উদযাপনের কথা আছে, পুরস্কার দেওয়ার কথা আছে। আর এছাড়াও বলবো যে সঠিক পরিকল্পনার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। যদি আমি নিজে সঠিক পরিকল্পনা করতে না পারি তাহলে কি হয়, অনেক সুন্দর সুন্দর কাজ হয় না। আমার টাকা থাকলে হবে না, এই দেশে অনেকে টাকা সুন্দর পরিকল্পনার উপরে তিনি ভালো কিছু করতে পারছেন না। তাই আমি বলবো যে আমার বিপক্ষ দলের বন্ধুদেরকে আজকের বিষয়ের দিকে ভালো করে খেয়াল করতে হবে। আমাদের বিপক্ষের থেকে বলবো আসুন আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করে আমাদের বিদ্যালয়কে যেই বরাদ্দ হয় সেইটা দিয়ে আমরা বিদ্যালয়ের আন্তরিক শিশু আন্দোলন শিক্ষা সম্পৃক্ত করি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ শ্যামলচন্দ্র স্যার তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এর পর্যায়ে আমি ফিরে যাচ্ছি বিপক্ষ দলের দলনেতা জনাব বেলাল হোসেন স্যার, তাকে তার দলের পক্ষে যুক্তি গঠনের জন্য ধন্যবাদ সম্মানিত মডারেটর। আমার পক্ষ দলের দলনেতা এখন স্লিপের পরিকল্পনার কথা বলছি। আমি ঠিক উনি আমাকে যে কথাটা বলছে, আমি ওনাকে খুব ঠান্ডা মাথায় এবং গভীরভাবে উনি যদি চিন্তা করে সেখানে কি আমাদের কি সরকারি অন্যান্য স্টেক হোল্ডারদের কথা কি লেখা নাই? যদি সেখানে শুধু সেখানে তিনি সেটা পড়ে নাই, তিনি বলছেন যে সেটা আমি পড়ি নাই। আজকে দেখেন আমরা আমাদের উপজেলায় এই যে আমরা আমাদের অগ্রগতি বিদ্যালয় পরিদর্শন, সেখানে কিন্তু আমরা আমাদের 4টি উপজেলায় আমরা কয়েকটা স্কুলকে দিয়েছি, কিন্তু আমরা এখন স্বতঃস্ফূর্ত বক্তব্য দিচ্ছি, কিন্তু আমরা এইভাবে কেউ বলি নাই। আমি আমার কথা বলি, আমি বলি নাই যে স্যার আমার স্কুলে নেন, আমার স্কুলে আসেন। তাহলে কেন নিশ্চয় আমরা আমাদের সকলকে উজ্জীবিত করতে পারি নাই। আজকে কেন আমাদেরকে রামগঞ্জ জাতি হচ্ছে? যেহেতু আমাদের সীমাবদ্ধতা আসলে আমাদের গেল কয়েক মিনিট প্রাণবজ্ঞ এবং এখানে যেই পক্ষ এবং বিপক্ষ দলের সদস্যবৃন্দ অত্যন্ত মনোরম পরিবেশে প্রীতি বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে। আমরা অনেক বেশি খুশি। আসলে আমাদের শিক্ষকদের যে ভান্ডার অনেক সমৃদ্ধ। তো এর মাঝে আমাদের বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছে, তার ফাঁকে আমি 2-4টি কথা বলেছি। বিষয় যেটি রয়েছে সেটি হল বিদ্যালয়ে নান্দনিক শিশু বান্ধব ও শিক্ষণ শেখানো উপকরণ সমৃদ্ধ করতে প্রধান শিক্ষক সঠিকভাবে ব্যয় করলে বরাদ্দপ্রাপ্ত অর্থই যথেষ্ট। এখন কেউ পক্ষে বলেছেন, কেউ বিপক্ষে বলেছেন। পক্ষ যখন বলেছে আমার কাছে মনে হয়েছে আমাদের আলতার স্যার এর আগে যেমন বলেছেন সেই পক্ষ দলের কথাটাই সঠিক। আমার বিপক্ষ দল যখন বলেছেন তখন মনে হয়েছে এটাই বুঝি প্রণিধানযোগ্য। আসলে আমার কাছে মনে হয় কোনোটা ছেড়ে কোনোটা আমাদের রাখা চলবে না। স্টেক হোল্ডাররা যেমন আমাদের বিদ্যালয়ের প্রাণ এবং ওনারা আমাদেরকে সঠিক নির্দেশনা দিবেন, সহযোগিতা দিবেন, অর্থের প্রয়োজন হলে সেটিও আমাদেরকে দিবেন, কিন্তু আমরা কার্যকরভাবে সেটি ব্যয় করি কিনা সেটির জন্য রুল রেজিস্টার থাকতে হবে। এবং আমরা যে সরকারিভাবে যে অর্থগুলো পেয়ে থাকি
সে অর্থগুলোর আসলে যথাযথ ব্যয় আমরা করি কিনা সেটি হলো দেখার বিষয়। এখানে যদিও বলা হয়েছে এক পক্ষ অবস্থা নিয়েছেন যে না বরাদ্দপ্রাপ্ত অর্থই যথেষ্ট, আরো পক্ষ বলেছেন যে না বরাদ্দপ্রাপ্ত অর্থ যথেষ্ট নয়, আরো অর্থেরও প্রয়োজন আছে। এখন মূল বিষয়টা থিমের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো প্রধান শিক্ষক সঠিকভাবে ব্যয় করে কি না, এবং সঠিকভাবে যদি ব্যয় করে আমি মনে করি যে উনি একদম সফল এবং সমৃদ্ধভাবে বিদ্যালয়টাকে গড়ে তোলার জন্য একমাত্র যথেষ্ট। এবং যদি যথাযথ প্রক্রিয়া উনি কাজ না করে থাকেন তাহলে ওনার সকল কাজে বিফল, ওনার কোনো কাজে সঠিক নেই। কাজে প্রধান শিক্ষককে যেহেতু এখানে ইন্ডিকেশন করা আছে, কাজে আমি যেটা মনে করি যে আমরা বিদ্যালয়ের অর্থ সঠিকভাবে ব্যয় করব। এবার সরকারিভাবে প্রাপ্ত হোক, বেসরকারিভাবে প্রাপ্ত হোক। সরকারিভাবে যেমন আমাদের রুল রেজিস্টার বিভিন্ন রকমের ফরম্যাটিং ওয়েতে আমরা যেমন যাই, ঠিক বেসরকারি অর্থ সেটার একটা সঠিক পরিকল্পনা এবং সঠিক হিসাব আমাদের থাকতে হবে। না হলে পরে যাদের থেকে আমরা এখন অর্থ পাই কিছুদিন পরে ওনারা আমাদেরকে আবার আটকাতে পারে বা বলতে পারে যে স্যার 1 বছর পরে বা 2 বছর পরে হলে বলতে পারেন যে অর্থটা আপনি কোথায় ব্যয় করছেন, তখন কিন্তু আপনার বা আমার খেয়াল থাকবে না এবং সঠিকভাবে আমরা তথ্য উপস্থাপন করতে পারবো না, এবং কর্তৃপক্ষ আমাদেরকে তখন ভুল বুঝবে এবং আমাদের কর্মের সঠিকতা নাই এটি বুঝবে, এবং ম্যানেজমেন্টও মুখিয়ে থাকবে আমাদের একটি ভালো কর্মকে যেমন ওনারা অ্যাপ্রিসিয়েট করবে, একটা মন্দ কর্মকেও ওনারা অনেক বেশি খারাপ দিকে ডাইভার্ট করে নেবে। কাজে আমি মনে করি প্রধান শিক্ষককে তার সঠিক অবস্থানে থাকতে হবে এবং কোনোভাবে সরকারি হোক বেসরকারি হোক কোনো অর্থই তছরূপ করা যাবে না এবং রুল রেজিস্টার ছাড়া হিসাব ছাড়া ব্যয় করা যাবে না। যা হোক, আমি বিচার কার্য প্রভাবিত হতে পারে এমন বক্তব্য এখন পর্যন্ত প্রদান করি নাই। আমাদের ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে গেছে। আমি স্যারদের মাধ্যমে ফলাফল উপস্থাপনের জন্য পারভিন ম্যাডামকে সেই তথ্যটা দিয়েছি স্যারদের হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আসলে আমরা সবাই খুব উপভোগ্য একটা আমরা দলের যুক্তি এটা আমরা খুবই মনোমুগ্ধকরভাবে আমাদের বিদ্যালয়গুলিতে এখন কিছু খাওয়া দাওয়ার অনেক বরাদ্দ আমরা পেয়ে থাকি, অনেক উৎস ঠিক না? সেটা আসলে এখানে কয়েকটা কথা আছে আমাদের বিদ্যালয়কে সঠিকভাবে বরাদ্দ এটা আমরা সঠিকভাবে করি, এটা যথেষ্ট। এটা কর্তৃপক্ষকে এর সাথে আমাদের যদি এমন এমন কাজ আছে বা ওই বরাদ্দের সাথে বেড়ে রাখার সমস্যা থাকে, এটাও বাস্তবতা। সে আলোকে আমরা পূর্ববর্তী আমরা ছোটবেলা থেকে আমি যদি আমার কথা বলি অর্থই এরকম একটা কথা শুনছি। এটা তখন আসলে খুব ছোট অর্থে যেটা বুঝতে হবে অর্থ খুব বেশি খারাপ জিনিস, এটা যেহেতু অর্থই অনর্থ এটা খুব স্তর একটা এটাই আমরা মানুষকে অর্থগ্রস্ত করে এটা যখন আসতে আরো একটু মেন্টাল বা ম্যাচুরিটি আসবে তখন দেখলাম যে না মানি সেকেন্ড গড এরকম একটা কথা আমি কিন্তু এক জায়গায় পড়েছি। হ্যাঁ, মানি সেকেন্ড গড, মানে দেখেন গডের পরে মানিকে ওরা ওইভাবে দেওয়া হয়েছে, মানে টাকা থাকলে আসলে সব কিছু করা সম্ভব। আবার পরে আরেকটা গল্প শুনেছিলাম এরকম যে এক রাজা তিনি পরাজিত হয়েছে, যুদ্ধে পরাজিত হয়েছে, অর্থাৎ পরাজয় হওয়ার উপক্রম হয়েছে, মানে ওই রাজ্য থেকে পলায়ন করবে। তো পলায়নের সময় উনি পরিকল্পনা করলেন যে উনি অনেক টাকা নিয়ে এই রাজ্য থেকে পালাই যাবে, টাকা থাকলে তার কি সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ পালাবেন ঠিক আছে, কিন্তু অনেক টাকা যখন তার কাছে থাকবে তার কোনো সমস্যায়
করতে হবে না। তো তিনি ঠিক করলেন যে তার প্রিয় কন্যা, মানে তার মেয়ে হলো তার সবচেয়ে প্রিয় মানুষ, আর টাকা হলো তার প্রিয় জিনিস। এই দুটো নিয়ে তিনি পালাই গেলেন অ্যান্টার্কটিকা মহাদেশে। কোথায় পালাইলেন? অ্যান্টার্কটিকা মহাদেশে। তো সেখানে গিয়ে দেখা গেছে টাকা আছে এবং তার প্রিয় মানুষ আছে, মেয়ে আছে। কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশ তো প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে? বরফ হবে। দেখা গেলে যে এখানে আর বরফে ঠান্ডায় থাকতে পারছে না, ঠান্ডায় থাকতে পারছে না, এবং তার প্রিয় তার সবচেয়ে পরিশ্রম মেয়েটাও ঠান্ডায় কাটতেছে। তখন ওই যে টাকার বস্তা নিয়ে গেছে, যেগুলোতে আগুন ধরাই আগুন পোয়াইতেছে। টাকা দিয়ে যে আসলে সব সমস্যার সমাধান করা সম্ভব তাও না। আমরা যেগুলো আমরা টাকার সাথে যে আমাদের যে আপনারাই বলছেন যে আরও কিছু যদি আমরা ইনক্লুড করি তাহলে আমাদের কি সমস্যার সমাধান করতে পারি। তো দেখে আমরা একটা সুন্দর তুলে দেখেছি, আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে আছে উনি এই বিষয়ে বলবেন এবং ফলাফল ঘোষণা করার জন্য আমি সবাই নিচ্ছে এখানে যে বিষয়টাকে আসলে এই বিজ্ঞপ্তির একটা উদ্দেশ্য ছিল, সেটা আমাদের সফল হয়েছে। এটা আমাদের সব দলই এক জায়গাতে একমত হয়েছে, একটা জায়গায় একমত হয়েছে। সেটা কি যে অর্থটা সঠিক ব্যয়, মানে আমাদের এই অধিবেশনটা সঠিক ব্যয়ের উপর একটা অধিবেশন। এখন প্রশ্ন হলো বরাদ্দ অর্থই যথেষ্ট অথবা বরাদ্দের বাইরে যথেষ্ট করে এইটা নিয়ে বিতর্ক হয়েছে। একটা কমন ফ্যাক্টর ছিল কি সঠিক ব্যয়। সেই জায়গায় কোনো দলই বিমত পোষণ করেন নাই। তোমার দল এটা বলেন নাই যে বরাদ্দের বাইরেও যদি সঠিক টাকা পায় তাহলে সঠিক ব্যয় না করলেও চলবে, এরকম কোনো কথা তো আসে না। আমরা বিতর্কের মধ্যে দিয়ে আমাদের মূল লক্ষ্যে বুঝতে দুই দলে খুবই প্রাণবন্ত চমৎকার করে আপনারা আপনাদের পক্ষে উপস্থাপন করেছেন এবং ওই যে স্যার বলেছেন যখন যে বলেছে মনে হয় যেন তার কথাটাই আসবে। এখন দুই দলের কথা মানে শুনে আমরা কোনো এরকম একটা অবস্থায় বসে গেছি যে কথাই মানে কাউকে নীতি ঘোষণা করার কোনো অবস্থা পাচ্ছি না, কাউকে করা যায় প্রমাণিত করতেও পারছি না, এরকম একটা অবস্থা। তো আমরা যুগ্মভাবে আমরা আচ্ছা থাক, ঠিক আছে, ধন্যবাদ। না আপনার অডিয়েন্স দেখছি আপনার ঘোষণা ব্যাপার করতে ধন্যবাদ সবাই।